কোলাঘাটের দিকে নজর রাখতেই হবে। তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন। কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের ভিতরে আগুন, একাধিক ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে ঘটনাস্থলে। দাউ দাউ করে জ্বলছে আগুন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের ভিতর আগুন। এই মুহূর্তে কি পরিস্থিতি আগুনের, কিভাবে আগুন লাগলো, কটা ইঞ্জিন কাজ করছে, আপডেট দেবে সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, আগুন লাগার কারণ খোঁজা যেমন হচ্ছে, তার থেকে বড় জরুরি যেটা আগুন নেবানো। কারণ তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে এরকম আগুন লাগার ঘটনা কিন্তু আগে বা কত বছর আগে সেটাই মনে করছেন যেমন মানুষ, তেমন কিন্তু আগুন এমন ভাবে লেগেছে যার ফলে কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ। ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং নিউজ 18 বাংলায় আবারও বলি যে টানা আমরা এই খবর এক্সক্লুসিভলি দেখাচ্ছি। সেখানেই ছবিতে দেখা যাবে যে দমকল আগুন নেভানোর চেষ্টা করছে, 3টে ইঞ্জিন সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। কারণ কারখানার ভেতরে থাকা দমকল যেমন লেগেছে, জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, তমলুক থেকেও অতিরিক্ত দমকল বাহিনী যাচ্ছে। কিন্তু যে পরিস্থিতি, সেখানে বাজ পড়ে আগুন লেগে কি এই অবস্থা। 3 নম্বর ইউনিট এলাকায় দেখা যাচ্ছে আগুন লেগেছে এবং সেই আগুন একেবারে দাউ দাউ করে জ্বলছে। যে ছবি দেখলেই বোঝা যাবে কতটা পরিস্থিতি সামাল দিতে একদিকে যেমন দমকল বাহিনী, অন্যদিকে পুলিশ বাহিনী এবং কারখানা কর্তৃপক্ষ, তারা কিন্তু একেবারে আসলে ঝাঁপিয়ে পড়েছে। কারা আগুনের মধ্যে আটকে গেছে কিংবা শ্রমিকরা কেউ কর্মচারীরা রয়েছে কিনা সেসব দেখার পাশাপাশি রাতে যেহেতু আগুন লেগেছে, রাতে কম সংখ্যক শ্রমিক বা কর্মচারীরা থাকেন, সেটিকে যেমন একটা ভালো বিষয়। কিন্তু তার থেকে বড় কথা, কারা রয়ে গেছে বা আছে কিনা আদৌ, এবং সেখান থেকেই খবর নেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু সহজে যাওয়ার জায়গা নয়, এটা বুঝতে হবে। কারণ তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে লেগেছে এবং সেই ভেতরে লাগা আগুন সহজেই ছড়িয়ে পড়ে। সেটাই বন্ধ করার চেষ্টা হচ্ছে। কারণ লোকালিটির মধ্যে, যদিও প্রাচীরের মধ্যে, ভেতরেই আগুন লেগেছে এবং এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনার যে চেষ্টা চলছে সেটা কিন্তু বলা যায় আটকে দেওয়া যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি আগুন নেবেনি, সেই নিভিয়ে নেবানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। তৃণমূল কাউন্সিলরের পার্সোনাল ড্রাইভার, অথচ বেতন পেতেন পুরসভা থেকে। পানিহাটি পুরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এই পানিহাটি পুরসভার শাখা অফিস নিয়েও গুরুতর সব অভিযোগ। দপ্তরে না গিয়েও রেজিস্টারে কর্মীদের সই, পুলিশের স্ক্যানারে পানিহাটি পুরসভা। মোট আমাকে বলেছিল 12,000 টাকা মাইনে, 8,800 টাকা এখান থেকে দিত, আর 3,000 টাকা আর অরিন্দমেশের ক্যাশ দিত। পৌরসভার কাজ তুমি কিছু করতে না, পৌরসভা কিছু করতো না, আমি খালি গাড়ি চালাতাম। মাইনা পেতে তুমি। ইনি শেখ আব্দুর রশিদ, পানিহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিন্দম বিশ্বাসের নিজস্ব ড্রাইভার। অভিযোগ, 2024 সালে নিজের ড্রাইভারকে পানিহাটি পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। এখানেই শেষ নয়, গাড়ি চালকের দাবি তাকে পুরসভায় কোনো কাজ করতে হতো না। তৃণমূল কাউন্সিলরের কাজ করে তিনি বেতন পেতেন পানিহাটি পুরসভা থেকে। অর্থাৎ তৃণমূল কাউন্সিলরের ব্যক্তিগত কাজ করে সরকারের টাকা পেতেন ড্রাইভার। 8,800 টাকা আমি মাইনে পেতাম, SIPF কেটে। কোথায় মাইনে পেতে? কোথায়? পৌরসভা, মিউনিসিপালিটি। 8,800 টাকা মাইনে পেতে। অরিন্দমের কাছে কি কাজ করতে? গাড়ি চালাতাম। গাড়ি চালাতে। মোট আমাকে বলেছিল 12,000 টাকা মাইনে, 8,800 টাকা এখান থেকে দিত, আর 3,000 টাকা আর অরিন্দমেশের ক্যাশ দিত। আর কাজটা কি করতে? গাড়ি চালাতাম। দাদার মেয়েকেও নিয়ে যেতাম স্কুলে পড়াতে, আবার দাদাকে নিয়ে মিউনিসিপালিটি দিয়ে যেতাম, আর বৌদিকে নিয়েও বেরোতাম। সরকারের থেকে মাইনা পেয়ে দাদার পার্সোনাল কাজ করতে। হ্যাঁ, সরকারের কাজ করনি, দাদার পার্সোনাল কাজ করতে। পৌরসভার কাজ করতে না। পৌরসভায় মাইসে যেত দাদা দুপুরবেলা করে। পৌরসভার কাজ তুমি কিছু করতে না, পৌরসভা কিছু করতো না, আমি খালি গাড়ি চালাতাম। মাইনা পেতে তুমি। সে গাড়ি চালাতেই পারে, কিন্তু আমার আত্মসহায়ক এবং প্লাস ও আমার ওয়ার্ডেরও কাজ দেখে। এবার ইন্ডিভিজুয়ালি যদি আমার একটু গাড়ি চালায়, তাতে যদি আমি পয়সা পে করি, সে চালাতে পারে না। সে কি পৌরসভার বেতন পেত? পৌরসভার কাজ করলে পৌরসভার বেতন পাবে না। সে কি বলছে যে আমি পৌরসভা থেকে বেতন পেতাম, কিন্তু আমি পৌরসভার কাজ করতাম না, আমি
মানে ও সেটা না, এটা কিন্তু মনে হয় আমি জানি না কি বলেছে, আমি বলতেও পারবো না। পৌরসভার কাজ করতো, অবশ্যই ও পৌরসভার কাজ করতো, পৌরসভার মেম্বার আছে এবং পৌরসভার ও গ্রুপে আছে। ট্যাক্সের টাকা, সরকারি টাকার অপচয় করে, লুট করে নিজেদের সাম্রাজ্য ওরা এভাবেই তৈরি করেছে। নিজের ব্যক্তিগত কাজ করানোর জন্যে পৌরসভার মাইনার আওতায় এনে তাকে দিয়ে কাজ করানো, এটা একটা গুরুতর অভিযোগ। এর ইনভেস্টিগেশন হওয়া উচিত। যে করাচ্ছিল বা যারা জড়িত ছিল, যারা ওর পৌরসভায় চাকরিটা দিয়ে ওর অ্যাটেন্ডেন্স নিচ্ছিল না, তারও জেলে যাওয়া দরকার। আর যে ওকে চাকরিটা দিয়ে নিজের ব্যক্তিগত কাজ করাচ্ছিল, তারও জেলে যাওয়া দরকার। আপনারা কি আবেদন করবেন? আর এই ধরনের ঘটনা পৌরসভায় ভুরি ভুরি রয়েছে। পানিহাটি পুরসভায় অনিয়মের পর্চা এখানেই শেষ নয়। এটা উত্তর 24 পরগনার আগরপাড়ায় অবস্থিত পানিহাটি পুরসভার শাখা অফিস। এই অফিসে আরেক ছবি। দেখুন, পানিহাটি পুরসভার শাখা অফিস ফাঁকা। এই অফিসে প্রায় 25 জন কর্মী রয়েছেন। অভিযোগ, মাসে 1-2 দিন তারা অফিসে আসেন, অথচ রেজিস্টারে রোজ সই হয়ে যায়। সম্প্রতি এই অভিযোগ জানানো হয় ঘোলা থানায়। মঙ্গলবার পানিহাটি পুরসভার অফিসে যায় পুলিশ। রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। এখানে খাতায় যাদের নাম আছে তারা কেউ অফিসে ডিউটি করছে না, অফিসে আসে না। মাসের শেষে একদিন এসে তারা সই করে পুরো মাসের মাইনাটা নিয়ে চলে যায়। দেখতে পাচ্ছি যে 2 জন পার্মানেন্ট স্টাফ, যেটা সরকারের নিয়ম 10টা 15 টু 5টা যে ডিউটি দিতে হবে, সেই ডিউটির এরা কোনো বালাই কিছুই করছে না। পানিহাটি পৌরসভার এই আতুরঘর আর কোথায় কোথায় তার জাল বিস্তৃত রয়েছে, সেই দিকেই তদন্তকারীরা তদন্ত চালিয়ে যাচ্ছেন। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। কলকাতা হাইকোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের, অর্থাৎ মমতা তৃণমূলের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, নতুন তৃণমূলের হাতেই দলের লাগাম। বাজেট অধিবেশনের শুরুতেই চাপে মমতার শিবির। এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কাটা খেলেন, সত্যি কতটা চাপে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, যদি সংসদীয় রাজনীতি দেখা যায়, অর্থাৎ বিধানসভা এবং লোকসভা, তাই তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বিধানসভায় থাকে এবং লোকসভা রাজ্যসভা থেকে থাকে। সেখান থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে সই কজনের হয়েছিল, 58 জনের হয়েছিল 80 জনের মধ্যে। এবার এই 58 জনের পরেও এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা দাবি করছেন যে 64 জন, 80 জনের মধ্যে 64 জন তাদের সঙ্গে রয়েছে। অর্থাৎ বিধানসভায় যদি দেখা যায় মাত্র 16 জন মমতাপন্থী হয়ে রইলেন। রাজ্যসভায় 13 জন ছিল রাজ্যসভায়, সেখান থেকে 3 জন ইস্তফা দিলেন, তাহলে রইল বাকি 10। ওদিকে যদি আমরা লোকসভা দেখি, লোকসভায় 28 জনের মধ্যে আমরা দেখলাম 20 জন চলে গেছে, এটা আরো বাড়তে পারে, রইল বাকি 8, অর্থাৎ সব মিলিয়ে 34। অর্থাৎ সংসদীয় রাজনীতি যাকে বলে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, এখন তো অনেক রকমের তৃণমূল, ফলে মমতা আসলি তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, মমতাপন্থী তৃণমূল বলতে হচ্ছে। এবং সেখানে একটা ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নিয়েও একটা খেলা শুরু হয়ে গেছে তাদের নিজেদের মধ্যে। সেই জায়গা থেকে যদি দেখা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংসদীয় রাজনীতির জায়গা থেকে একেবারেই নিচে নেমে যাচ্ছেন। এবং শুধু পলিটিক্যাল অপটিক্স বলে একটা কথা আছে, তার একটা আছে যে কি টেকনিক্যালি লিগালি হচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটা দল, সে যদি তার প্রতিনিধিত্বই না করতে পারে রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভায়, তাহলে আর কি রইল? তাহলে সব বলছো সংসদীয়, পরিষদীয় সব ক্ষেত্রেই ধাক্কা তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, দলটার কি থাকলো? আমি এখান থেকে যে হাতে রইল কি, তুমি তো বলেই দিলে, হাতে তো কিছুই রইল না কমলিকা। তাহলে এবার এই যে পরবর্তীকালে যে প্রতীক নিয়ে তৃণমূল দলটা কার, সেটা নিয়ে ডিসিশনটা কাদের পক্ষে যেতে পারে? দেখো, এটা পুরোই কোর্টের বিষয়টা যাবে এবং সেই কোর্টেই সেই লড়াইটা হবে। কিন্তু যদি পারসেপশন দেখো, পারসেপশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েও তিনি বলছেন যে তিনি হারেননি, সেটা আরও সাংঘাতিক। কেন, কোনো কিছু হেরে গেলে সেই হারটা মেনে নিয়ে তারপর না লড়াই করতে হয়।
উনি তো মানতেই চাইছেন না উনি হারছেন, এটা সর্বজনবিদিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করা গুটি কয়েক লোক, এবং এইরকম যদি অবস্থা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অবস্থা, মানে পারসেপশন যেটা বললে, পারসেপশনটা আজকের হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আরো বেশি করে অবশ্যই অবশ্যই, কারণ কে মান্যতা পাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। এবং তার থেকেও বড় জিনিস যে মানুষের মধ্যে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ফলোয়ার, তুমি দেখতে পাচ্ছ তারা বেরিয়ে এসে কোনো কিছু আগে হলেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু করছে মানে ব্লকে ব্লকে সমস্ত জায়গায় মানুষ প্রতিবাদ, কোথায় তারা কেউই নেই। সুতরাং সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই একা, এবং সেখানে কেউ নেই। সুতরাং ওই পারসেপশন যেটা বলছি, লড়াই করা এখন কিন্তু আমরা দেখেছি কালকেই তিনি নেমেছিলেন রাস্তায়, কিন্তু কোথায় লোক, কিছুই নেই। এবার সংসদে এনসিপিআই এর নতুন ঘর। রবিবার এনসিপিআই এর সঙ্গে মিশেছেন তৃণমূলের বেসুরো সাংসদরা। আর স্পিকারের সঙ্গে দেখা করে নতুন ঘরের দাবি আরো জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। দেখো, যে সমস্ত রাজনৈতিক দল যারা সংসদে যাদের প্রতিনিধিত্ব রয়েছে তাদেরকে সংসদ ভবনের মধ্যে তাদের কাজ চালানোর জন্য অফিস বা ঘর দেওয়া হয়। যারা এনসিপিআই এর সঙ্গে মিশে গিয়েছেন তারা এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে তারা ছিলেন হচ্ছে সংসদের মধ্যে, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের জন্য যে ঘর বা অফিস তারা সেটা ব্যবহার করতে পারতেন। সূত্রের খবর, এনসিপিআই এর জন্য একটি আলাদা ঘর তারা পেতে চলেছেন, এবং একাধিক সাংসদদের সঙ্গে কথা বলে সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে লোকসভা স্পিকারের সঙ্গে তারা সেদিনকে যখন সাক্ষাৎ করেন তখন এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল, এবং তাদেরকে উল্লেখও করা হয়েছিল যে খুব শীঘ্রই তাদেরকে একটি ঘর, অফিস ঘর তাদের কাজ চালানোর জন্য দেওয়া হবে। সূত্রের খবর, খুব শীঘ্রই, হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই তারা একটি ঘর পেতে চলেছেন। ফলে এই সমস্ত সাংসদরা, তারা নতুন যে রাজনৈতিক দলের সঙ্গে মিশেছেন, তারা সংসদের মধ্যে এই ঘর থেকে তাদের রাজনৈতিক বা সংসদীয় বিষয় সংক্রান্ত কাজ তারা পরিচালনা করবেন। বেশ।